চিন্তায় চলে। আর মানে কখনো কখনো অবাক হই যে যার যেটা বলার কথা না সে সেটা বলেও আসে, এমনকি আলোচনার জন্য না ভিউজের জন্য না কেন না মানসিক ভারসাম্য হারায় তাও আমি জানি না। এবং আবার আমি যে লেডির কথা বলা হয়েছে উনি কিন্তু পুরো অস্বীকার করতেছে, এটা সে বলে নাই, সে বলতে এআই। একটু আগে কথা বলেছি, প্রয়োজন আমি আবার আপনাদের সামনে ফোনে কথা বলবো। মানে সে বলতে কশিন কালেও আমি চাই না যে এইরকম একটা কথা অন্তত আপনার সম্পর্কে আমি বলবো, এটা বলতেছে যে বলার কথা না আমি বলি নাই, এটা বলতেছে। কিন্তু আমরা আবার শুনতেও পাচ্ছি যে বলছে, তাহলে কোনটা সত্য হয় না আপনারাই বলেন, আপনাদের কি ধারণা? তাহলে এই প্রশ্ন আমি আপনাদের করতে পারি। আর কারণই বা কি? একক একটা অডিও এখন আমি যে কাউকে নিয়ে একটা অডিও যদি বলি যে ভাই আমার তো এই বলছিল, আমাকে সেই বলছিল, কিন্তু সে বলছে কিনা সেটা তো আপনাদের শোনাতে পারছি না। একক অডিও, সেখানে আমার কোনো ভয়েস নাই, সালমার হাজব্যান্ড যিনি এমপি তারও কোনো ভয়েস নাই। এখন তারা কি প্রপোজ করেছে কি করে নাই সেটা তো নাই, কিছুই নাই। আর যে কোশ্চেন যে বলেছে প্রপোজ করে সে নিজেই বলতেছে না আমি এটা আমার ভয়েস নাই, এটা আমি বলতে পারি না, বলার কথা না। কোশ্চেন করবে আমরা তো দেখেছি যে হুবহু তারই ভয়েস, এবং আপনি তো এই থ্রোডে কাজ করেন, আপনি একজন আইনের বড় কর্মকর্তা, সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, আমি বলতে চাই যে আসলে আপনার এআই সম্পর্কে আমি যতটুকু জানি, এআই একটা ছবি দিয়ে একটা মানুষের চরিত্রে অভিনয় করাইতে পারে, একটা ছবি দিয়ে করাইতে পারে। এআই অনেক শক্তিশালী একটা মাধ্যম, কিন্তু এই ক্ষেত্রে কতটুকু এটা ট্রালি করা হচ্ছে যে অডিওটা আসলে কি এআই নাকি কোনো মানুষের তৈরি, মানুষের স্ট্রেট নিজস্ব ভোকাল কিনা, এটা অবশ্যই আমরা স্টাডি করছি। এবং এটা খুব ছেড়ে দেওয়ার মতো না বিষয়টা। আমি চাইলেও অনেকেই ছাড়বে না, এটা নিয়ে খুব সবার গায়ে খুব লাগছে। কারণ আমি যেহেতু আমার নামটা আবার আসছে, আমার নামটা কোট করেছে, সবার গায়ে খুব লাগছে। ভাইয়া, যদি ঘটনা সত্যি হয়ে থাকে, বর্ষার কণ্ঠ যদি হয়ে থাকে, তখন আপনার পদক্ষেপ কি থাকবে? এটা তো অলরেডি মামলা চলছে, বোধহয় কয়েকজন মামলা করেছে। আর আমি কিছুই বলবো না, কিছুই করবো না, কারণ আপনারা যারা জাতির বিবেক আছেন তারা তো আমাকে চেনেন, তাই না? মামলা করে কি এমন আলোচনায় আসবে, এটা আলোচনার বিষয় না। আমার সমকক্ষ হইলে আমি একটা কথা বলতাম, লড়তাম, যেটা একটা যাই না আমার সাথে, বিষয়টা আমার সাথে যায় না। আর তার সাথে যে রিলেশন সম্পর্কটা, সেখানে এই সমস্ত কথা আসেই না। কারণ আমি শুধু বোন না, ওনাকে মায়ের দৃষ্টিতে দেখি, আমি বলে দিয়েছি। কারণ হ্যাঁ, আমি রিস্কের মধ্যে থাকতে রাজি না, কারণ উনি যেহেতু অনেক ভাইরাল মানুষ, অনেক আলোচিত মানুষ, মানুষের সাথে অনেক বেশি ফিকশন, তার অনেক বেশি গন্ডগোল করে, অনেক বেশি বিয়ে শাদী করছে। এই জন্য আমি আমার জায়গাটা আগে থেকে আমি ফারাক রেখেছি। কারণ আমাকে সবাই বলছে যে আসতে দিয়েন না, এর আসতে দিয়ে না, চলেন না, আমি তো যে চলি না। হঠাৎ যখন এখানেই চলে আসে আমি কথা বলবো না, ব্যাপারটা এরকম। আমি না আসলে কাউকে না বলতে পারি না যে আপনি আইসেন না। আমার অনেক শিখায় যে একদিন দেখবেন এটা না করার কারণে, না বলার কারণে বিপদ চলে আসতে পারে, সেরকম একটা বিপদ আসে। প্রসঙ্গ যেহেতু এসেছে ভাইয়া, আমি ওই সময় একটু যেতে চাই। সেটা হলো যে যখন রাসেল মিয়ার সঙ্গে বর্ষাপুর যখন বিয়েটা হয়, ওই সময় আপনি একটা বড় একটা মাধ্যম ছিলেন এবং আপনি উপস্থিত ছিলেন, এবং আপনি সব কিছু দেখে শুনে আপনি কিন্তু বিবাহটা দিয়েছিলেন, এরকমই কিন্তু এসেছিল। মানে একটু একটু যদি আচ্ছা, এটা আমি ক্লিয়ার করি। আমি কোনো দেখে শুনে না, তাদের মধ্যে প্রেম হয়েছে, এটা দীপ দরবার বাড়িতে প্রেম হয়েছে, তারা কোনো সময়ই কাউকে দেয় নাই। আমাকে যখন জিজ্ঞেস করছে যে এই ডেটটা, আমি এই ডেট আমি থাকতে পারবো না। তারপরে ওনারা আবার দুপুরে বিয়ে ঠিক করলো রত্নার বাড়িতে, প্লেনটা যাক না, রত্না আমাদের চিত্রনায়িকা রত্নার বাড়িতে বিয়ে ঠিক হইলো। আমাকে বললো যে আপনাকে আসতে হবে, আপনি আমার গার্ডিয়ান। আমি তো দুপুরে শিল্পী সমিতির মিটিং করছি, আপনার ডেটটা মিলিয়ে দেখেন, বর্ধিত সভা। সেই বিয়ে থামায় রাখতে রাখতে রাত 10টা পর্যন্ত রাখছে। আমি শিল্পী সমিতির মিটিং শেষ করে গেছি, যাওয়ার পরে সেখানে সেলিনা জাহাঙ্গীর ছিল, সেলিনা জাহাঙ্গীর তো না, হেলেনা জাহাঙ্গীর আপু উনি ছিলেন, তারপরে রত্না ছিলেন, রত্নার হাজব্যান্ড ছিল, তারপরে সোমেনদা ছিল ডায়মন্ড হাউসের মালিক, বেশ কয়েকজন ছিল তার গার্ডিয়ান হিসেবে, দুই পক্ষের রাসেল ছিল। তো মানে তখন আমি গেছি প্রায় রাত 10টায়। আমাকে বলে যে তার ভাইটাই এরা ছিল, সব ছিল। 2টার থেকে রাত 10টায় গেছি। এখন বুঝেন যে আমার কতটা কর্মকাণ্ড আমার সেখানে জড়িত ছিলাম। আমি 2টায় যেতেই পারি নাই, নাহলে আমি এই ডেটটা যদি আমি দিই ঠিকঠাক করি তাহলে তো এটা হইতো না। আর হলটা তো ওদের বাসায় হয়েছে।
হলুদ মলুদ সব তাদের বাসায় হয়েছে, তারাই করেছে। আমি নাও বলতে চাই না, কারণ তারা যদি সুখী হয় আমি কেন না বলবো, আমি বলতে চাই না, তাদের ব্যক্তিগত জীবন একেবারেই। তারপরে যখন তাদের সাথে যুদ্ধ হয়, একটি কারো পক্ষে কোনো কথা বলি আপনাদের বলছি, কারো কেউ দেখাতে পারবেন না। বর্ষা চৌধুরী বললো বলতে আপু আমি এটা বলতে পারবো না, আমি কারো পক্ষে যাবো না। রাসেল বলতে আমি তোমার পক্ষে বলতে পারবো না। আমি একান্তই নিউট্রাল থাকতে চাই। যদি প্রমাণ পাও যে আমরা তোমার বিরুদ্ধে কখনো কথা বলছি, তাহলে তুমি যে কোনো ধরনেরই, এই যে রাসেল ফোন করছে। হ্যাঁ রাসেল, আমি প্রেসের সামনে আছি, তোমাকে লাউডে রাখলাম। তোমাদের যে বর্ষা এফডিসি, তুমি লাউডে আছো, সাংবাদিকরা শুনতেছে তোমাকে। হ্যাঁ, আমি শুধু এইটুকু কথা বলতে চাই, তোমার আর বর্ষার যে বিয়ে হয়েছিল, বিয়ের পরে যে গন্ডগোল, কখনো কি কারোর পক্ষে বা বিপক্ষে আমি গেছি? না, আপনি কারোর পক্ষেও কথা বলেন নাই, বিপক্ষেও কথা বলেন নাই। তবে আপনি প্রথম দিক দিয়ে বিয়ের দ্বিতীয় তৃতীয় দিন আপনি চেষ্টা করছেন যে সংসারটা জোড়া দেওয়ার জন্য। আমি বারবার বলছি যে তাইব ভাই, আমি এই মহিলার সাথে সংসার করতে পারবো না, আপনি আমাকে এখান থেকে বাঁচায়া দেন। আমি সবাই এই কথা বলছি। আপনি তখন বলছেন যে চেষ্টা করছেন আপনি সংসারটা জোড়া দেওয়ার জন্য, কিন্তু নেগেটিভলি আপনি কোনো কারোর উপরই কোনো চেষ্টা আপনি করেন নাই। থ্যাংক ইউ রাসেল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আছি এফডিসি, তুমি আসো। আমি একটা কথা বলবো, এই ইয়াতে যদি আমার কথাটা শুনে থাকে, আমিও এফডিসি আসতেছি অন দা ওয়ে, চ্যানেল আইতে ইন্টারভিউর জন্য আসছিলাম। এই যে গতকালকে সে যে একটা অডিও পাবলিশ করছে, এটা তো সে ইচ্ছাকৃত ভাবেই করছে। আমাকে সে এফডিসি তে বলতেছে যে রাসেলকে এফডিসি তে কেন মারলি না, এবং আমার উপর সে যে হুমকি দিল, এটা আইনগত ব্যবস্থা। আমি চাই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সিনিয়র সহসভাপতি হিসাবে আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এটার বিচার করবেন। সে আমাকে এফডিসি তে মারতে বলতেছে, এই অডিও এখন ভাইরাল হয়ে গেছে। এবং আমার জীবনটা যে সে শেষ করলো, একটা শিল্পীর জীবন সে শেষ করলো, এটা দায়ভার শিল্পীদের উপরে আমি ছেড়ে দিলাম। আচ্ছা শোনা, তুমি আসো, আমি সামনাসামনি আলাপ করবো নি, তুমি আসো। হ্যাঁ, ওকে, অসম। এখন একটা প্রমাণ পেলে আমি আরেকটা প্রমাণ বলি, যার কথিত বাইরা অডিওর কথা বলা আছে তাকে আমি কি বিজি, আচ্ছা যাই কথা বলতে থাকি। উনি হয়তো বিজি, অনেক বেশি বিজি থাকতেই পারে না, রিং হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা বর্ষা আপু, আপনি রিপোর্টারদের সামনে আছেন, আমি লাউডে আছি, আপনাকে লাউডে রাখছি, আপনার অডিও সহ। এই যে গতকালকে যে একটা অডিও আসছে মার্কেটে, অনেক জায়গায় ছড়িয়ে গেছে, এই যে সামবডি, আপনার খুব শ্রদ্ধেয় ব্যক্তি বা আপন ভাই বলেন বা পিতা বলেন বা সন্তান বলেন, তার সাথে যে একটা কথা ছড়াইছে যে আপনাকে প্রপোজ করছে, বিয়ে বা ভালোবাসার, এটা কি কতটুকু সত্য? এটার জন্য লজ্জা আর ধিক্কার প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আপনি দেখেন এই চক্রান্তটা যে 20 দিন আগে আমি আপনার লাইভে দেখলাম, 20 দিন আগে আপনাকে নাকি শোনাইছে, তাই না? তো শোনানোর পরে আপনি এই চক্রান্তটা বলছেন যে জিনিসটাকে দেওয়ার জন্য না করছেন। হ্যাঁ, ওই ভদ্রলোককে আপনি নিষেধ করছেন, ওই ভদ্রলোক তবুও আপলোড করছে, এটার মানে কি ইন্টেনশনালি, তাই তো? ইন্টেনশনালি সে চাইছে আপনার সম্মানহানি করার, আমার সম্মানহানি করার, এবং আমাদের ভাই বোনের সম্পর্কের ফাটলটা সুন্দর করে ধরানোর। এবং এটার সাথে জড়িত পুরো সার্কেল। এখানে ফার্স্ট ক্রিমিনাল হচ্ছে এই নামে সাংবাদিক আকাশ নিবিড়, যে কিনা আমাকে বলতেছে জামাইয়ের কি দিতে, জীবনে তো শুনি নাই, স্বামীর কি বলে, কি ওরে যেন স্বীকৃতি দেয় স্বামীর। তো ওরা কালকে রাতেও কিন্তু লাইভও করছে, স্যাম ট্যাম আরো দেখলাম কত মানুষজন নিয়ে লাইভ টাইভ করছে। তো এরা চক্রবদ্ধ হয়ে, আপনি আমার ভাই এটা জানে, আপনাকে আমি সম্মান করি এটা জানে, আমি আমার বাবার পরে যদি কারো কথা শুনি, এটা আপনিও ভালো করে জানেন, আমার মেয়ে টুনটুনি জানে, আমার ভাবি জানে, যে কারো কথা যদি আমি মূল্যায়ন করি, কারো কথা যদি আমি মানি, সেটা হচ্ছে দিয়ে দেয়। এটা পুরো ইন্ডাস্ট্রি জানে। আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা স্পেশাল অকেশনে, আপনার প্রত্যেকটা স্পেশাল অকেশনে সবাই জানে আমার ভাই দিয়ে তায়েব, এবং তার জন্য আমি খুবই স্পেশাল, সেও আমার জন্য স্পেশাল। আপনার আমার সম্পর্ক আল্লাহর আরশ কেঁপে যাবে এই ধরনের কথাবার্তায়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আমার টিম অলরেডি কাজ করতেছে, আমি জানি। এটা
এবং আমি আরো কথা বলি, এটা শুধুমাত্র ভাবছে বর্ষার কাছ থেকে, মানে যেহেতু মুন্না খানের সাথে আমি কাজ করতেছি, হ্যাঁ, তো একটা প্রডিউসার, ও একটা অ্যাক্টর, বর্ষা সিনেমাতে চলে আসছে, বর্ষার কাছ থেকে একদিকে মুন্না খান, একদিকে হচ্ছে আমার ভাই ডিএ তাইব। ডিএ তাইবকে সরাই ফেললে বর্ষারে কেউ হেল্প করতে পারবে না, কিন্তু ওরা জানে না যে ডিএ তাইব কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। ডিএ তাইব কিন্তু বর্ষা অন্যায় করলে জীবনে বলে নাই বর্ষা আপু এটা আপনি করেন। ডিএ তাইব সেটাই করছে, বর্ষা আপু এটা কেন করলেন, এটা তো ওরা জানে না। ওরা ভাবছে যে আপনি মানে তালে তালে চলবেন, আপনি যে তালে তালে চলার মানুষ না, এবং আপনি যে আমাকে খুব ভালোভাবে চিনেন, এটা ওরা জানে না। হ্যাঁ, এটা ওরা জানে না। ওরা যদি জানতো তাহলে আপনার আমাকে নিয়ে, আপনার কি মনে আছে বাংলাদেশের কোন সাংবাদিকের তো সাহস হলো না এই ধরনের নিউজ করার, যেটা আকাশ টিভির আপনাকে নিয়ে আমাকে নিয়ে করছিল? সেটাই, মানে এখন তো আমরা রিপোর্টারদের, মানে কি এটা প্রমাণিত না যে আকাশ টিভির ইন্টেনশনালি ডে বাই ডে এগুলো করতেছে? তাই প্রমাণ হয়, আর প্রমাণ তো ওনারাও বিচার দিচ্ছে জাতির কাছে, জাতি বিচার করছে, আর আপনি তো আদালতের আশ্রয় নিয়েছেন না? হ্যাঁ, আমি সাইবার ট্রাইব্যুনালে ওই যে ইসে পাঠাইছি, এখন ওরা আমার মামলার কাগজটা নিয়ে আসলে আমি প্রেসে, আমাদের যে গ্রুপটা আছে সাংবাদিকদের সাথে আমার একটা গ্রুপ আছে, ওখানে আমি প্রেসটা দিয়ে দিব, গ্রুপে ছবিটা দিয়ে দিব। আমি ডিজিটাল নিরাপত্তা আইনে সহযোগিতা নিব। আপনি জানেন আপনার বোনের মেয়েকে কি বলছে? আপনার এইটুকু জারামণিকে বলছে হিজরা ওর বোন। আচ্ছা আপু, এগুলা সব আমরা শুনবনি। এখন আমরা মানে শর্ট ইন্টারভিউতে আছি, তো আপনি শুধু আমাকে এইটুকু বলেন যে মানে এই যে এইটি আপনি যে এআই, এটা প্রুভ করতে পারবেন, রাইট? এটা ভাইয়া এখন খুবই সহজ। আচ্ছা, এটা যে এআই, আর যে করছে সে নিজে একজন, মাথায় রাখবেন, মিউজিক কম্পোজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। একটা সাউন্ড ইঞ্জিনিয়ার কি কি পারে, একটা মিউজিক কম্পোজার কি কি পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আরো একটা উত্তর দেই, যেহেতু আপনি 20 দিন আগে না করার পরেও করছে, তার মানে এটা ইন্টেনশনালি। এবং আরো একটা কথা বলি, যেহেতু অন্য বাংলাদেশের কোন সাংবাদিক আপনাকে আমাকে নিয়ে লেখার এত সুসম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, আল্লাহ প্রদত্ত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই, সেখানে ওই ছেলেটা কেন আপনাকে আমাকে নিয়ে নিউজ করছিল? সেটাই আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। আপনার আর আমার সম্পর্কে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে, তাহলে আল্লাহর আরশ কাঁপবে না? অবশ্যই কাঁপবে। ওরা তো জানে না যে আমি আপনাকে কতটা সম্মান করি, আর আপনি আমাকে কতটা সম্মান করেন, ভাবি আমাকে কতটা স্নেহ করে। উল্টো ওই ছেলেটা বলতেছে ভাবি আমাকে দেখতে পারে না, ভাবি আমাকে উঠতে দিতে চায় না, এই ধরনের কথাবার্তা ইন্ডাস্ট্রিতে ছড়াচ্ছে। আমি নাকি আপনার কি বলে সরকারি পিস্তল নিয়ে নাকি আমি খুন করতে গেছি, এগুলো কোনো কথা? সেটা কিছু যায়, আমার সরকারি কোনো পিস্তলই নাই। আচ্ছা এনিওয়ে, এটা যা বলে বলুক গা, কিছু যায় আসে না। একটা প্রশ্ন আসেন আপু, আপনার কাছে একটা প্রশ্ন। আপনার পরিচয় দেন। আমি মিথুন, পারফেক্ট নিউজের আপু। হ্যাঁ আপু, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে ডিএ তাইব ভাই একটা সম্মানী ব্যক্তি, এবং তাকে নিয়ে এআই দিয়ে আসলে এই ভিডিওটা কেন করবে? কারণ সে তো জানে যে ডিএ তাইব ভাই একজন আইন রক্ষক, তাকে নিয়ে আসলে এই ব্যাপারটা কেন করবে? কারণ ডিএ তাইব ভাইয়েরও কি সেই শত্রু কিনা, এটা একটু আপনি একটু ক্লিয়ার করবেন। মিথুন ভাই, না ডিএ তাইব ভাইকে নিয়ে করার রিজন হচ্ছে যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখেন নাই, ভাইয়াকে নিয়ে আমাকে নিয়ে ইন্টেনশনালি একটা নিউজও করা হয়েছিল, একটা নিউজও করছে এই ছেলেটা আকাশ নিবিড়। এত বড় দুঃসাহস কারণ নাই। এটার প্রথম এবং শেষ কারণ হচ্ছে ভাইয়ার আমার সম্পর্কের ফাটল এবং ইমেজ নষ্ট করা। কিন্তু ও এই ঠুনকো ব্যাপার দিয়ে তো ডিএ তাইবের আর বর্ষার ইমেজ নষ্ট করতে পারবে না। আর একটা ব্যাপার আপু একটু ক্লিয়ার করবেন, সেটা হলো যে তাইব ভাইয়ের উপরে যেই কথাটা এসেছে, এটা আসলে তাইব ভাইয়ের মান সম্মান তো অবশ্যই ক্ষুণ্ণ হচ্ছে, এবং তার আত্মীয় স্বজন সবাই এটা নেগেটিভ ভাবে দেখছে। একটু আপনি ক্লিয়ার করবেন যে মূলত আসলে সেই বিষয়টা ছিল কিনা, সত্যতা ছিল কিনা, একটু আপনি ক্লিয়ার বলে দিবেন, কারণ আপনি লাইভে আছেন। শুনেন, গতকালকে যখন এই ঘটনা, তখন আমার পেজ থেকে আমি একটা ভিডিও বার্তা দিয়ে দিছি। সেই ভিডিও বার্তাতে আমি স্পষ্ট করে দিয়েছি, এবং কিছুক্ষণ আগে তাইব ভাইয়ের যে ভিডিওটা লাইভটা, ওটাও দেখবেন যে ভাইয়া, আমি এটা জানতাম না যে ভাইয়ার সাথে 20 দিন আগে এই লোকটা দেখা করছে, এবং লোকটা ভাইয়াকে শুনাইছে। ভাইয়া বলছে যে এগুলো আপনারা কইরেন না। ভাইয়ার কথা যেহেতু অবাধ্য হয়েছে, ভাইয়ার কথা যেহেতু শুনে নাই, যেহেতু এটা ছাড়ছে, সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, সে একজন মিউজিক ডিরেক্টর, সে যেহেতু এটা ইন্টেনশনালি যে করছে, এবং আকাশ নিবিড় আমাকে ভাইয়াকে নিয়ে যে নিউজ করছিল, এটা টোটালটাই আকাশ নিবিড় টাকা খাওয়ার জন্য। মুন্না খানের কাছ থেকে 5000 টাকা চাইলো, দিলাম না, সেই প্রমাণ তো আপনাদেরকে আমি অলরেডি গতকালকে প্রেস কনফারেন্সে দিছি।
আচ্ছা আচ্ছা আর আমার ভাইয়ের সম্পর্ক, আমার ভাই আমার চোখে বাংলাদেশের সবচাইতে সেরা মানুষ, এটা আমি প্রাউডলি বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, সম্পর্ক থাকুক আর না থাকুক। থ্যাংক ইউ আপু। ওকে আপু, ওকে থ্যাংক ইউ আপু। মানে এবং এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা আপনারা যারা আছেন, মিথুন ভাই আপনি আমাকে খুব ভালো করে চিনেন, আমি স্পষ্টবাদী। এই আকাশ নিবিড়ের অফিস থেকে আমাকে কল করছে, আকাশ নিবিড়ের চাকরি মনে হয় চলে গেছে আজকে। তো আমার কথা হচ্ছে ভাই, আমি যদি বিয়ে করি, আমি প্রকাশ্যে আনতে দোষ কি? আমি বিয়ে করি নাই, রাত পোহালো সকাল হইলো আমারে বউ বানায় দিল, টাকার জন্য এত কিছু করবে একটা সাংবাদিক, এটা হইলো? ঠিক আছে আপু, আমরা আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছি আপু। মানে আজকে ছিল আমার প্রসঙ্গ, এটা আপনি আলাদা করে করবেন। না ভাইয়া, এটা আমার, এটা মানহানি না, এটা আপনার বোনের মানহানি না। হ্যাঁ, এখন তো আমি নিজেই তো কট খাইছি, আমি নিজেই তো বিপদে পড়ছি। এটা আমারটা আপনি ক্লিয়ার করলেন, আমি উদ্ধার হইলাম। ভাইয়া শুনেন, আল্লাহ যার সম্মান দেয় সেই সম্মান কেউ নিতে পারবে না। আজকে হয়তো মানুষ আমাকে ভুল বুঝতেছে, 2 দিন পরে আপনার বোনকেই বাহবা দিবে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহর মতো আমরা এইটুকু চাই, আমি আপনাকে চিনি। সত্যের জয় হোক, আর যারা মানে আল্লাহর আরশ কাঁপাইছে তারা ধ্বংস হোক। থ্যাংক ইউ। ধ্বংস করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্তত স্পেশালি মানে আমার সম্পর্ক যখন টানছে তখন ধ্বংস হওয়ার কথা তাদের, ধ্বংস ওদের হবে, হতেই হবে। কারণ আপনাকে আমি মায়ের দৃষ্টিতে দেখেছি সবসময়, তাই না? এবং আপনার আমার সম্পর্ক নিয়ে ও কত বড় সাহস, নিউজ করার পরে ও আবার এটা নিয়ে আজকে পোস্ট করতেছে। আপনি জানেন ও যে কম্পোজারটা পোস্ট করছে সেখানে গিয়ে ও হাহারিয়ে দিতেছে। যাই হোক, আপনি সত্যের জয় হবে, আপনি ওয়েট করেন। কেউ কারোর মান সম্মান নষ্ট করতে পারবে না, আল্লাহ যদি সম্মান দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। একটা ব্যাপার, সেটা হলো যে আপনি সবসময় আপনি শিল্পী সমিতির জাস্ট টাইম নির্বাচন, স্যার আপনাকে খুব সম্মান করি, ঠিক আছে? কালকের এই ইউটিউবাররা সাংবাদিকরা ঢুকে আমাদের বাগান নষ্ট করে গেছে। আজকের আমরা আটকেই দিচ্ছি, আপনি আসছেন এই জন্য আমি আচ্ছা, আমি এইটা আজকে বন্ধ করে দেবো, আর কখনো করবে না। একটু পিছনে সরিয়ে নেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনাকে কিন্তু আমরা অনেক সম্মান করি। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আমি জানতাম না, আমি ভাবছি যে বোধহয় আমি কি আটকাইছে, আমি বুঝি নাই যে আপনার ডেফিনেটলি কেউ ঢুকবে না। আমি পার্মানেন্ট ছবি দিতে বলে দেবো। ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ সোনা। আমরা লাগিয়ে দিয়ে দেবো এখানে। নির্বাচন থেকে দেখে আসছি ফুলের কিসে কেউ যায় না ভাই, ফুলের, হ্যাঁ সবসময় আপনি শিল্পীদের পাশে ছিলেন সব সময়, এবং অনেক সিরিয়াস সময়ও আপনি কুল থেকেছেন। অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি সেটার প্রতিবাদ করেননি, বাট এবার একদমই ভিন্ন, মানে আপনাকে নিয়ে সরাসরি অ্যাটাক, এবং সেটার প্রমাণ বর্ষাপু অলরেডি আপনাকে নিয়ে বললো যে এই ব্যাপারগুলো আসলে একটা মিথ্যা, এটা বানোয়াট, এবং আপনি এর সঙ্গে একদমই যুক্ত না, ক্লিয়ার হলো। কিন্তু আপনি তারপরেও কুল আছেন, কিন্তু এত সিরিয়াস একটা মুহূর্তেও আপনি অনেক কুল ছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি সব কিছু আল্লাহর কাছে দিয়ে রেখেছি, যে আল্লাহ নিজে, আল্লাহ পৃথিবীটা কন্ট্রোল করে, আমাদের কন্ট্রোল করে। আমি এক্সাইটেড হয়ে বা দুঃখ পাই কোনো লাভ নেই, কারণ এটা তো সত্য না। যেটা সত্য না সেটা আমি গায়ে মাখি না। আরেকটা জিনিস বললেন যে শিল্পী সমিতিতে অল্প, আমার চলচ্চিত্রের বয়স কিন্তু খুবই কম। 5 বছরে আমি 4-5টা সিনেমা করেছি, 3টে সিনেমা রিলিজ হওয়ার পরে আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, তো আবার সিনিয়র। হ্যাঁ, আমি নট অনলি দ্যাট, আপনাদের সাথে কাজ করার ক্ষমতা আমাকে দিয়েছে সমিতি, আমাকে মুখপাত্র বানিয়েছে, যাতে আপনাদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে। এই যে ব্যাপক এই উন্নয়ন আসলে কেউ সহ্য করতে পারতেছে না। যারা ফেল করেছে তারাও সহ্য করতে পারছে না, যারা এর আগে ছিল তারাও না, যারা চিঠিপত্র খাচ্ছে বাতিল হচ্ছে তারাও না। তারা সবাই খুবই, আমি তাদের মন থেকে কখনো অভিশাপ করি না। আমি শুধু এটুকু চাই যে ভাই, আমি আমার দায়িত্বটা পালন করছি। আমি মুখপাত্র হিসেবে আমার কথাবার্তা বলতে হয়, সেই কারণে আমার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেন না, করে আমাকে কষ্ট দিয়েন না। আমার যে ফ্যান ক্লাব আছে, সুপার হিরো, সুপারস্টার, সুপিয়াগুনি, ব্লাড ব্যাঙ্কেরা যারা আছে, ডিএতে ফ্রেন্ডস ক্লাব, ডিএতে ফাউন্ডেশন, তারা কষ্ট পাইলে, তারা হাক দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত যে নায়িকাগুলো আছে, এবং সবার একটা আস্থার জায়গা আপনি অনেকের, কিন্তু সেই জায়গা থেকে এইটা আসলে মেনে নেওয়াই যায় না। এটা আসলে এটার কোনো, আমরা যেটা মনে করি যে এটার কোনো আসলে সত্যতা হয় না। তারপরে এই বিষয়টা সামনে এসেছে, কারণ আপনার সঙ্গে আমরা দেখেছি পরিমণি আপুর সঙ্গে আপনার এত ভালো, খুবই বন্ধুত্ব, পরিমণি, মাহি, ববি, অপু, ব্যাপারগুলো থাকা সত্ত্বেও মানে আপনাকে নিয়ে বর্ষা আপু, যাকে কিনা আপনি সম্মান করেন, সবসময় শ্রদ্ধার জায়গায় রাখেন, তাকে নিয়েই আপনাকে নিয়ে আসলে এই মানে এই জিনিসটা উনি যখন
খুব বেশি ভাইরাল, মুন্নাকে নিয়ে যখন ভাইরাল সিনেমা টিনেমা করতেছে প্রচুর ভাইরাল, ঠিক ওই মুহূর্তে বাড়িটা মেরেছে এইটা দিয়ে, মানে এটাকে আরও আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য করেছে। কিন্তু আমি এটা নিয়ে অবাক হচ্ছি না, কারণ সম্ভব এই হাতে হাতে মোবাইল তো, হাত থেকে লাইভ করে দেওয়াই যায়। আমি এখনই বলতে পারি অমুক তো মারা গেছে, বলে দিতে পারি, তাই না? এটা মানুষ দেখবে, কিন্তু এটার ভ্যালু কমে যাচ্ছে। এই সমস্ত ঠুনকো হাবিজাবি খবর, মিথ্যে খবর প্রচার করতে করতে এটা ভ্যালু কমে যাচ্ছে। আমি চাই যে এটি মানুষ খুশি আসুক, কেউ কারো ক্ষতি করার জন্য এইসব না করুক, এটা আমি মনে করি। আর আমার যারা প্রতিপক্ষ এখানে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে, আমি আপনাদের ফ্যান, আমি আপনাদের ভক্ত। প্লিজ আমাকে খাটো করার জন্য কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা করে এই সমস্ত অডিও মিডিয়া ছাড়বেন না। সবাইকে ধন্যবাদ। বলি, আপনি যেহেতু আইন সংস্থা বাহিনীর সাথে জড়িত, আপনি কি তদন্ত করবেন কিনা এটা এআই না রিয়েল কন্টেন্ট? আমি করতে হবে না, আমার কলিগরা অলরেডি করছে, করছে, ওরা করছে, নিজের থেকে করছে। আমি ক্লেশে আসতে চাচ্ছি না এই জন্য যে যেহেতু আমি শিল্পী, আমার যে একটা ক্ষমতা আছে, আমি যে পুলিশ, এই জিনিস পুলিশ ছিলাম বা পুলিশ আছি, এটা আমি কখনোই এখানে সোয়াপ করি না, আমি গেটের বাইরে রেখে আসি। এটা আমি অন্য 10 জন যেভাবে বিচার পাবো আমি সেভাবে বিচার পাবো। আরেকটা প্রসঙ্গ একটু টানতে চাই ভাই, যেহেতু প্রসঙ্গ উঠেছে, আর ভাবির সঙ্গে আপনার খুবই একটা ভালো সম্পর্ক, এবং ভাবির পক্ষ থেকে আসলে কিছু বলা হয়েছে কিনা আপনাকে একটু ছোট করে? আমার বউ একটু আগে কমেন্টস করেছে, আপনি আমার কি বলে পূর্ব এই বাংলার উত্তম কুমার, আপনাকে তো আমি সবচেয়ে ভালো চিনি, যে যাই বলুক এগুলো কানে পাত্তা দিবেন না, কারণ আমি সবসময় টুনটুনি এবং আপনার ভাবিকে সাথী নিয়ে মুভ করি, দেশের বাইরে শুটিংয়ে সব জায়গায় একসাথে থাকি, আমাদের সাথে ওদের খুব ফ্রেন্ডশিপ, আমি এটা মেনটেন করি। আমার টুনটুনি সকালবেলা ওটা হাসছে, পাপা তোমাকে নিয়ে এরকম নিউজ করছে, দেখে আমরা হাসতে হাসতে অস্থির, তোমাকে ডাকি নাই, হাসতে হাসতে অস্থির হয়েছি, এগুলি, কারণ আমরা তো জানি এগুলো কতটা সত্য, কার কি সাথে কি সম্পর্ক, আর কোন লেভেলে আমি চলি, কোন লেভেলে আমি চলতে পারি, তাই না? এইরকম প্রপোজ যদি করি, আমরা পরীকে করতে পারি, পরী আমাকে করে, আমি মাহিকে করতে পারি, মাহি আমাকে করতে পারে, তারপরে ববিকে ববি করতে পারে, এই পর্যায়ে আসতে পারে, তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। আর যে আমার কোয়ার্টিস্ট না, যে ছোট বোন বলে, একমাত্র ভাই বলে, আমি তাকে মায়ের দৃষ্টিতে দেখি, সে আমাকেও সম্মানের দৃষ্টিতে দেখি, সে এগুলো নিয়ে আসবে বা তার মাধ্যমে কেউ নিয়ে আসবে বা তারই অডিও বানায় না ছেড়ে দিবে, এটা অত্যন্ত দুঃখজনক, অবাক করার মতো আর কি। এটা যদি প্রমাণিত হয়, আপনি পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? আমি এই লেডিকে বলেছি, উনি অলরেডি সাইবার ক্রাইমে মামলা করেছে, কারণ ওনারকে প্রমাণ করতে হবে যে ওনার ভয়েস না, ঠিক আছে না? উনি অলরেডি সাইবার ক্রাইমে মামলা করেছে, একটু পরে কাগজ পেয়ে আমাকে পাঠিয়ে দেবে, এটা বলছে। কারণ যেহেতু ওনাকে বলা হচ্ছে ওনার ভয়েস, তো ওনাকে প্রুভ করতে হবে ওনার ভয়েস না। আর আমার পক্ষ থেকে আমার অফিসার, আমার কলিগরা তো আছে, তারা তো অলরেডি প্রসিডিউর চালিয়ে গেছে, যে আজকে আমাকে নিয়ে বলছে, কালকে আপনাকে নিয়ে বলবে, খুবই স্বাভাবিক। তো আমি শিল্পী, আমি সুপারস্টার, আমাকে এইটার সাথে জড়াইলে হয়তো তারা বেশি, হ্যাঁ, সম্মানহানি করে তারা হয়তো বড় হইতে চাইছে, কিন্তু তেল আর পানি এক হয় না, ডিফারেন্স থাকে। আপনি যেহেতু একজন সুপারস্টার এবং আপনার অনেক ফ্যান সারা বাংলাদেশে আছে, ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চান যে সমসাময়িক ব্যাপারটা নিয়ে একদম শেষ করে? বিশ্বাস করবেন যে কালকে রাতে ঘটনা ঘটার পরে আমার লক্ষ লক্ষ আমার ফ্রেন্ড ফলোয়ার, তারা আঘাত পাইছে, তারা রাত ধরে ফোন করে, তারা মেসেজ করছে, তারা প্রত্যেকে আইডিতে লাইভ করেছে আমার এই বিষয়টা নিয়ে, তারা একবারে বিষয়টা মোটে পাত্তা দেয় না, তারা আমাকে সাহস দিচ্ছে যে আপনি কানি দিবেন না, কারণ আমরা আপনাকে চিনি, হ্যাঁ, আর এই লেভেলের কথাবার্তা আপনার সাথে যায় না। তারাই বলেছে যে দেশের মানুষ এটা বর্জন করেছে, রাত থেকে নিয়ে বর্জন করেছে, বলে যে 2-1 জন হয়তো না বুঝে মনে করতে পারে, এই 2-1 জনের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা অধিকার আছে আপনাদের মন্তব্য করার, কিন্তু বুঝে দেখবেন যে 5 মাস বা 1 মাস বা 15 দিন পরে এটা থাকে কিনা, টিকে কিনা, এটা দেখবেন। সবাইকে ধন্যবাদ আমাকে ঠিক মতো শোনার জন্য।